স্বাগত এখন জনপথে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। কথা বলেন, আপনি বলেন কোথায় ছিলেন বা কোথায় আমি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছি, পরে খোঁজ নিলাম আমাদের এই মার্কেটের অনেক দোকানদারই ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোগান্তি হচ্ছে, ব্যাংক থেকে এভাবে জাল নোট দিচ্ছে আমাদেরকে। অ্যাভেলেবল মার্কেটে জাল এবং জালগুলো খুব নিখুঁত জাল। ঈদ ঘিরে নাটোরে যত্রতত্র মিলছে 200, 500 এবং 1000 টাকার জাল নোট। এতে আতঙ্কিত ব্যবসায়ীরা দ্রুত ব্যবস্থা না নিলে রয়েছে ছড়িয়ে পড়ার শঙ্কা। বাইসাইকেল না আসলে চিলাবাড়ি এবং কি নয় কাকমারা যাইতে হয়, ঘুরে আসতে হয়। আমাদের এই ব্রিজ দিয়ে যেতে অনেক অসুবিধা হয়, কারণ ওই সাইডও ভাঙ্গা, এই সাইডও ভাঙ্গা। বয়স্ক বৃদ্ধ যারা আছে এরা এখান থেকে উঠতেই পারে না। সংযোগ সড়ক না থাকায় কাজেই আসছে না 90 লাখ টাকা ব্যয়ে নির্মিত টাঙ্গাইলের লৌহজং সেতু। এলজিইডির অবহেলা আর ঠিকাদারের গাফিলতির অভিযোগ করছেন ভোগান্তিতে থাকা হাজারো মানুষ। এখন জনপদে এই নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতেই জানাবো জাল টাকার বিস্তার প্রসঙ্গ। আইন শৃঙ্খলার দুর্বলতার সুযোগেই নাটোরে তৎপরতা বেড়েছে জাল টাকার ব্যবসায়ীদের। ফলে 200, 500 এবং 1000 টাকার জাল নোট দেখা মিলছে সহজেই। আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক সহ বিভিন্ন বুথের মাধ্যমেও জাল টাকা ছড়িয়ে পড়ায় আতঙ্কে ব্যবসায়ীরা। তবে যথাযথ ব্যবস্থা না নিলে ঈদে জাল টাকা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন মাহবুব হোসেন। নাটোরের ব্যবসায়ী আল আমিন সম্প্রতি কানাইখালীর একটি বেসরকারি ব্যাংক থেকে 60,000 টাকা তুলেন। এরপর সেই টাকা অন্য আরেকটি ব্যাংকে জমা দেবার সময় 1000 টাকার একটি জাল নোট শনাক্ত হয়। আল আমিন জানান, বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হলেও নোটটি পরিবর্তন করতে অস্বীকৃতি জানান তারা। আমাকে একটা জাল নোট বের করে দিল, পরে ওই টাকাটা নিয়ে এসে আমি ব্যাংকে জমা দিই, তারা স্বীকার করে না। এভাবে আমরা ভোগান্তি হচ্ছি, ব্যাংক থেকে এভাবে জাল নোট দিচ্ছে আমাদেরকে। ব্যবসায়ীরা বলছেন, ঈদকে কেন্দ্র করে নাটোরে অন্তত 100 কোটি টাকার লেনদেন হয়, তবে ব্যাংকের পাশাপাশি বিভিন্ন বুথেও মিলছে জাল টাকা। এখনই যথাযথ ব্যবস্থা না নিলে ঈদে জাল টাকা ছড়িয়ে পড়ার আশঙ্কা ব্যবসায়ীদের। বাজারে ইদানিং অনেক জাল টাকা ছড়াছড়ি, এখন এতে আমরা আসলে অনেক ক্ষতিগ্রস্ত হই। যে টাকাটা আসলে আমরা চেকিং করতে যাই অনেক সময় চলে আসে, এটা তখন আমাদেরকে ছিঁড়ে ফেলতে হয় বা আমাদেরকে পাঞ্চ করে ফেলতে হয়। আমি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছি, পরে খোঁজ নিলাম আমাদের এই মার্কেটের অনেক দোকানদারই ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি আমরা ব্যাংকে যখন লেনদেন করতে চাই, ব্যাংকের টাকা থেকেও আমরা নকল পেয়েছি। একজন সারাদিনে ব্যবসা করে তার আয় হয় 500,000 টাকা। এই 500,000 টাকা যদি জাল আসে, তার আর পুঁজি থাকে, পুঁজি থেকে চলে যায়। বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে, 1000 টাকার নোট, 500 টাকার নোট আর 200 টাকার নোট অ্যাভেলেবল মার্কেটে জাল এবং জালগুলো খুব নিখুঁত জাল। ব্যাংক কর্তৃপক্ষ বলছে, জাল টাকা চেনার উপায় খোঁজার পাশাপাশি সাবধানতার সাথে লেনদেন করতে হবে। একই সাথে এর উৎস খুঁজে বের করলে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। জাল নোটের বিষয়ে আমরা চেস্ট শাখা হিসাবে যে দায়িত্ব পালন করি, এখানে একটা জেলা জাল নোট প্রতিরোধ কমিটি আছে, ডিসি স্যারের নেতৃত্বে। সেটা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। তাছাড়াও প্রত্যেক রোজার ঈদে এবং কোরবানি ঈদে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে সবসময় যে ভিডিও ক্লিপ প্রেরণ করে বাংলাদেশ ব্যাংক, সেটা আমরা গুরুত্বপূর্ণ স্থানে শহরের, তাছাড়া প্রত্যেকটা শাখায় এটা টেলিকাস্ট করা হয়। তাই প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি জাল টাকা ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি ব্যবসায়ীদের। মাহবুব হোসেন, এখন নাটোর। 5 মাসের ব্যবধানে আবারও আগুনে পুড়েছে খাগড়াছড়ির দিঘি নালার লার্মা স্কোয়ার বাজার। গেল রাত 2:30টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ভোর 4টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে 1.5 ঘন্টার আগুনে পুড়ে যায় লার্মা স্কোয়ারের 10 থেকে 12টি দোকান। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। এর আগে গেল বছরের সেপ্টেম্বরে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় লার্মা স্কোয়ার বাজারের অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। বিশ্ব সভ্যতায় পুরুষের পাশাপাশি নারীর অবদানও কম নয়। বিশেষ করে কৃষিভিত্তিক অর্থনীতির বড় একটি অংশে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
আধুনিক কৃষি ব্যবস্থাপনা গড়ে উঠেছে নারীর পরিশ্রম এবং অনুশীলনের ওপর ভিত্তি করে। তবে কালে কালে সেই ভূমিকার স্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছেন নারীরা। যুগ যুগ ধরে কৃষিক্ষেত্রে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন এসব গ্রামীণ নারীরা। অর্থনীতিবিদরা বলছেন, কৃষিকাজে নারী শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিতে সরকারের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর বিকল্প নেই। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। প্রকৃতিতে বসন্তের বাতাস বইছে, রাবার বনে শুকনো পাতার মিছিল, শাখা প্রশাখায় নয়া জীবনের উন্মেষ। প্রকৃতির এমন আবহে জেগে ওঠে শুভ্রতার সকাল। বনের ঝরে পড়া পাতায় জীবিকা খুঁজতে ছুটে আসে একদল নারী। ঝরে পড়া রাবার পাতায় দুবেলা খাবারের জোগাড় হয় পাতাকুরানীদের। 50 আম্বিয়া খাতুন তাদেরই একজন। স্বামী সন্তানের পাশে থেকে দুমুঠো খাবারের সন্ধানে রোজ তার টাঙ্গাইলের মধুপুরের জিগলবাদ গ্রাম থেকে বাগানে আসা। জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে 2 মেয়েকে বিয়ে দিয়েছেন। আম্বিয়ার মতো অন্যরাও কুলুর বলদ, আদ্যপ্রান্ত ঘানি টানছেন সংসারের। তবে দিন শেষে হাতে পাওয়া মজুরিতে নুন আনতেই পান্তা ফুরায়। কামাই করলে খাহাম নয়, খাহাম না, মার পেট তো পড়ছি পর্যন্ত এই কাজ না করা হলে খাই, নালে যে হত্যা মারি আমরা। খড়ি নেতাছি, কষ করতেছি, বাগানে রেতাছি, এই কুশাল খেত, ভুট্টা খেত, যা যে কাজ পাই তখন সেই কাজই করি। দিন হাজিরা না হলে 400 টাকা পড়ে না, মানে চলে না, সংসারে এরকম চলে না, 250 টাকা এরকম হয়। কিশোরীর নাম সেলিনা বিশ্বাস। অভাব ঘোচাতে রাজশাহীর প্রত্যন্ত গ্রাম থেকে স্বামীকে নিয়ে পা বাড়িয়েছে শহরের পথে। কাজের সন্ধানে এখন ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার বোরার বাজার এলাকায় চড়ারুদ্দুর মাথায় করে ভর দুপুরে লালমাটির বুকে করছে কোদালের কসরত। পুরুষ শ্রমিকের সঙ্গে তাল মিলিয়ে মাটি খুঁড়ে তুলছে হলুদ। দিন শেষে মজুরি জোটে মাত্র 2 থেকে 250 টাকা। একলার সংসারের কাজে হয় না দেখে যে আমি লগে টুকটাক কাজ করতেছি। পুরুষরা সারাদিন কাজ করে 500 কি 400 এরকম করে পড়ে পুরুষ গো, আর আমাদের তো মহিলা গো কোনো কাজের নাই, দাম নাই। দুঃখে দুঃখে জন্ম গেল। বড়ই ক্লান্ত কান্দুরি বেগম। কামারশালার হাপড়ের মতো তার চলছে ফুসফুস। কান্না চেপে আসা গলায় তবুও সান্ত্বনার গীত। সুরের মোহে একটুখানি ক্লান্তি দূর করার চেষ্টা। 25 পয়সা থেকে শুরু হয় তার কাজ। জীবন সায়ান্নে মজুরি এখন 200 টাকা। তবে দ্রব্যমূল্যের চড়াবাজারে তা বড়ই ক্ষুদ্র। এই জনপদের কৃষি অর্থনীতিতে গ্রামীণ নারীদের মজুরি পুরুষের অর্ধেকেরও কম। ছুটু ছুটি আসছিলাম, শুনতো বা কাম করাইছিল, শুনতো 5-4 মহিনা কাম করছি, 18 মহিনা কাম করছি। মার পেটে তো পরিস্থিতি কষ্ট করি, বাপ নাই, বাই নেই, মা থাকেও নেই। মা কাম করলে খায়, না করলে খায় না। 200 কি হয়, খাওয়াই চলে না, মানে কোনো রকম নুন পানি পান্তা। আমরা কোনো বাতা পাই না, কোনো কাটকুট দেয় না, কোনো উপবৃত্তির কোনো ঈদ দেয় না। বুলা ভান স্কুলে পড়াই হেগন, তার কোনো উপবৃত্তি নেই। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, দেশের কৃষির উৎপাদন বাড়াতে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে। সেই সাথে কৃষিকাজে নারী শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে। মজুরি নীতিমালা বা বেতন নীতিমালা থাকা দরকার, যেটা গার্মেন্টস সেক্টরে বা শ্রম বাজারে হয়ে মানে কিছুটা কার্যকর হচ্ছে, কিন্তু কৃষি ক্ষেত্রে এটার কোনো কার্যকারিতা নাই বা এটার কোনো ডকুমেন্ট বা নীতিমালা নাই। এবং সরকারিভাবে নীতিমালা প্রণয়ন করতে হবে, যাতে করে একজন নারী তার ন্যায্য মূল্যটা, ন্যায্য মজুরিটা সে দিন শেষে পায়। শুধু উৎপাদন নয়, কৃষিপণ্য বাজারে পৌঁছানো এবং বিক্রি সহ সব কাজে তাদের অংশগ্রহণ বাড়াতে হবে। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে কৃষিখাতে নারী উদ্যোক্তা তৈরির জন্য প্রশিক্ষণ ও সহায়তা বাড়ানোর বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নারীর প্রতি সহিংসতা বন্ধে আহ্বান জানান আয়োজকরা। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে নগরীর কাজীর দেউরি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, নারী দিবস ঘিরে আজ বন্দরের নগরীতে কি কি আয়োজন থাকছে বিস্তারিত জানাবেন।
রওশন, সকালে আমরা দেখেছি যে কাজী দেউরিতে যে সার্কিট হাউস রয়েছে সেই সার্কিট হাউস থেকে জেলা প্রশাসনের সহযোগিতায় একটি র্যালি শুরু হয় এবং সেখানে সমাজের বিভিন্ন স্তরের নারীরা অংশগ্রহণ করেন এবং এই মুহূর্তে আমরা আরও একটি নারী দিবসের উপলক্ষে র্যালিতে রয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা শাখা। তারা এই যে শোভাযাত্রা সেটি করছে এবং সেখানে তারা নিজেদের অধিকার আদায়ে এখনও যে বৈষম্যের শিকার হন তারা সেই বৈষম্যের প্রতিবাদ জানাচ্ছেন এবং পূর্বের যে র্যালিটি ছিল সেখানেও কিন্তু আমরা দেখেছি যে নারীদের প্রতি এখনও সমাজে যে বৈষম্যমূলক আচরণ সেই বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ জানাচ্ছেন তারা এবং একই সাথে নারীর অধিকার আদায়ে যাতে রাষ্ট্র দায়িত্ব নেয় এবং সমাজের প্রতিটি নাগরিক যাতে নারীর প্রতি সহানুভূতিশীল এবং নারীদেরকে একজন নারী হিসেবে নয় বরং মানুষ হিসেবে দেখে তার যে প্রাপ্য অধিকার সেই প্রাপ্য অধিকার থেকে যাতে বঞ্চিত না করে সেই শিক্ষা গ্রহণের আহ্বান তারা জানাচ্ছেন এবং আজকের আন্তর্জাতিক নারী দিবস এমন একটি সময়ে অনুষ্ঠিত হচ্ছে যেখানে গতকালকেই কিন্তু বাংলাদেশে একজন ছোট্ট শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে এবং সেটি কিন্তু সবাইকে ব্যথিত করেছে, পুরো জাতি কিন্তু ব্যথিত হয়েছে এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে সেই বিষয়টিও কিন্তু এখানে প্রতিবাদ আকারে উঠে এসেছে এবং নারীরা বলছেন যে এই নারীর প্রতি যে সহিংসতা, ছোট শিশুরাও যে বাদ যাচ্ছে না হায়নাদের হাত থেকে, সেই জায়গাগুলোতে সরকারকে বা রাষ্ট্রকে আরও কঠোর হতে হবে এবং রাষ্ট্রের যে দায়িত্ব সেই দায়িত্ব তাদেরকে যথাযথভাবে পালন করতে হবে এবং এখনও কর্মক্ষেত্রে নারীরা কিন্তু তাদের ন্যায্য পারিশ্রমিক পান না। আমরা দেখি যে তারা বৈষম্যের শিকার হন, অর্থাৎ একজন পুরুষ সমান সংখ্যক কাজ করে যে পরিমাণ পারিশ্রমিক পান সেখানে কিন্তু একজন নারী তিনি কিন্তু তার অর্ধেক বা ক্ষেত্র বিশেষে অনেকটা কম পারিশ্রমিক পান। এই যে বৈষম্য এবং একই সাথে কর্মক্ষেত্রে নারীদের যে নিরাপত্তা সেই নিরাপত্তাও কিন্তু অনেক সময় আমরা দেখি যে বিঘ্নিত হয়। কর্মক্ষেত্রে নারীরা যে যৌন নির্যাতনের শিকার হন কিংবা তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটে। এই যে ঘটনাগুলো তাদেরকে কর্মস্থলে অনিরাপদ করে তুলেছে, কর্মস্থল নিরাপদ করার দাবিও কিন্তু এখানে উঠে এসেছে। অর্থাৎ সর্বোপরি একটি নারী বান্ধব সমাজ যাতে বাংলাদেশে গড়ে ওঠে সেই ব্যবস্থা নেওয়ার জন্য সমাজের প্রতিটি নাগরিক সহ রাষ্ট্র যাতে দায়িত্ব নেয় সেই আশাই কিন্তু আজকের এই শোভাযাত্রা থেকে তারা যারা অংশ নিয়েছেন তারা দাবি করছেন এবং তারা আশা করছেন যে সরকার সেই বিষয়টি অবশ্যই তাদের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালন করবেন এবং নারীদের অধিকার আদায় বা অধিকার দিতে কেউ কার্পণ্য করবেন না এবং তাদের অধিকার দেবেন সেই বিষয়টি কিন্তু তারা প্রত্যাশা করছেন। রওশন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনের সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান। সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন জনপথে। বগুড়া শহরের 5টি পয়েন্টে শুরু হয়েছে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে শহরের নারুলি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব সেলিম। সেলিম, প্রতিদিন কতজন ক্রেতা টিসিবির পণ্য কিনতে পারছেন আর এই পণ্য সরবরাহের ক্ষেত্রে ক্রেতাদের কোনো দুর্ভোগ পথে হচ্ছে কিনা জানাবেন। রওশন, ক্রেতাদের খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখানে বগুড়ায় 5টি পয়েন্টে টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছে এবং প্রত্যেকটি পয়েন্ট থেকে 400 জন এই টিসিবির পণ্য সংগ্রহ করতে পারছেন। সব মিলিয়ে 2000 জনকে এখানে এই পণ্য দেয়া হচ্ছে। তবে বগুড়ার যে চাহিদা রয়েছে সেটি কয়েক গুণ বেশি রয়েছে। এখানে প্রত্যেকটি পয়েন্টে 10টা থেকে পণ্য বিতরণের কথা থাকলেও কয়েক ঘন্টা আগে থেকেই এখানে মানুষ অবস্থান নিতে থাকে এবং প্রচণ্ড ভিড় হয়। নির্দিষ্ট সময়ের আগে থেকেই এখানে ভিড় করেন। বগুড়াতে যে চাহিদা রয়েছে কমপক্ষে 8 থেকে 10 হাজার মানুষকে আসলে এই টিসিবির পণ্য দেওয়া প্রয়োজন। প্রচণ্ড রোদে কিন্তু রোজা রেখে কিন্তু মানুষ এখানে দাঁড়িয়েছেন, তারপরেও কিন্তু ভিড় কমছে না। এখানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও যে পণ্য পাওয়ার নিশ্চয়তা সেটি কিন্তু নেই। আর এই ভিড়ের কারণে অনেক সময় পণ্য সংগ্রহ করতে গিয়ে এখানে একটি হট্টগোলের সৃষ্টি হচ্ছে। সেই সময় পুলিশ এসে তার নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আমরা গত যেদিন দেয়া হয়েছে টিসিবির পণ্য সেদিন দেখেছি সেনাবাহিনীকে পর্যন্ত আসতে হয়েছে এখানে এই হট্টগোল নিয়ন্ত্রণের জন্য। আর এখানে সাধারণ মানুষের যে অভিযোগ রয়েছে সেটি হচ্ছে এখানে এসে পণ্য মাপা হচ্ছে। তারা বলছেন যে এই পণ্যগুলো যদি আগে থেকে মাপা হতো, মেপে নিয়ে আসা হতো, সেই ক্ষেত্রে এত সময় লাগতো না।
খুব দ্রুত সময়ের মধ্যে দিয়ে দিতে পারতেন তাহলে ভোগান্তি কিছুটা কমতো। এখান থেকে 2 কেজি মসুর ডাল দেওয়া হচ্ছে, 2 লিটার তেল দেওয়া হচ্ছে, 1 কেজি চিনি দেওয়া হচ্ছে এবং 1 কেজি ছোলা দেওয়া হচ্ছে। এই 4টি পণ্য দেওয়া হচ্ছে, সব মিলিয়ে 450 টাকায় এখান থেকে পাওয়া যাচ্ছে। বাজার মূল্যের চেয়ে কিছুটা কম হওয়ার কারণে আসলে এখানে মানুষের এই ভিড় রয়েছে। আর এখানে একটু আগেও আমরা দেখেছি যে প্রচণ্ড ভিড়ের কারণে আর এখানে আসলে দেয়া বন্ধ করে দেওয়া হয়েছিল, টিসিবির পণ্য দেয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন আবারও শুরু করা হয়েছে। একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল এখানে, যে কারণে বন্ধ হয়েছিল, সেটি আবারও চালু করা হয়েছে। এখানে সাধারণ মানুষ আবারও পণ্য নিতে শুরু করেছে। এখানে পুলিশের উপস্থিতি ছিল, তারপরেও এই যে বিশৃঙ্খল পরিস্থিতি এটি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। আর সে কারণে পুলিশ ফোর্স আরও বাড়ানো হয়েছে। এখানে আমরা আরও পুলিশের উপস্থিতি দেখেছি। এখানে 400 জনকে দেওয়া হবে, কিন্তু এখানে এখন পর্যন্ত প্রায় 800 থেকে 1000 মানুষ রয়েছে। এই যে একটি পরিস্থিতি, এই পরিস্থিতি তৈরি হওয়ার কারণ সাধারণ মানুষ বলছেন যে এই পণ্যগুলো যদি শুধুমাত্র আগের রাতে মেপে নিয়ে আসা হতো, 400 জন যেহেতু এখান থেকে পাবেন, এই 400 জনের জন্য যদি 400 প্যাকেট করে আনা হতো, সেই ক্ষেত্রে আসলে এখানে এত ভিড় হতো না। এখানে প্রতিটি পণ্য প্রতিটি এক একজনের জন্য আলাদা আলাদা করে মাপা হচ্ছে, যে কারণে আসলে সময় লেগে যাচ্ছে। আর এই কারণে এখানে বিশৃঙ্খল একটি পরিস্থিতি তৈরি হচ্ছে। এই ছিল আমার কাছে বগুড়া থেকে টিসিবির পণ্য বিতরণের সবশেষ খবর। রওশন। বগুড়ায় টিসিবির পণ্য বিক্রির সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন রাজীব সেলিম। ভাঙ্গা নড়াইল যশোর রুটে ট্রেন চলাচল শুরু হওয়ায় সরাসরি রেল পরিষেবায় যুক্ত হয়েছে নড়াইলবাসী। এতে সাশ্রয় হচ্ছে যাতায়াতের সময় এবং অর্থ। তবে নড়াইল থেকে প্রয়োজনের তুলনায় সিট বরাদ্দ কম থাকায় রেল সেবা থেকে বঞ্চিত হচ্ছে অসংখ্য মানুষ। এদিকে রেল চালু হওয়ায় বাসে যাত্রী কমে যাওয়ায় বিপাকে পড়েছে পরিবহন মালিক এবং শ্রমিকরা। আরও জানাচ্ছেন ইমরান হোসেন। গেল বছরের 24 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চালু হয় ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত 172 কিলোমিটার নতুন রেলপথ। এতে ঢাকা বেনাপোল রুটে যোগাযোগে যুক্ত হয়েছে নতুন মাত্রা। দ্রুত ও সাশ্রয়ী যাতায়াতের সুবিধা পাচ্ছেন খুলনা, যশোর ও নড়াইল অঞ্চলের কোটি মানুষ। তবে নড়াইল হয়ে প্রতিদিন একবার চলাচল করে মাত্র 2টি ট্রেন, যেখানে সিট বরাদ্দ রয়েছে মাত্র 45টি, যা চাহিদার তুলনায় অনেক কম বলে অভিযোগ স্থানীয়দের। সিট সংখ্যা দেওয়া হয়েছে নড়াইল থেকে ঢাকা বা অন্যান্য জায়গায়, নড়াইল থেকে আমাদের প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। ট্রেনের সংখ্যা বাড়াইতে হবে আমাদের দাবি, এবং আমাদের 2টো ট্রেন হলে খুব সুযোগ সুবিধা ভালো হয়। যদি এখানে ট্রেনটা একটু বেশি হয়, তখন গিয়ে দেখা যাবে কি মানুষের যাত্রাপথ খুব সহজ হয়ে যাবে। এমন অবস্থায় রেলের সংখ্যা ও সিট বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে যোগাযোগের কথা জানায় জেলা প্রশাসন ও রেল কর্তৃপক্ষ। নড়াইলে রেল যোগাযোগ চালু হতে জনগণ অনেক উপকৃত হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যেহেতু জনসংখ্যা বেশি, আসন সংখ্যা কম এবং ট্রেন সংখ্যাও কম, এ ব্যাপারে যে স্মারকলিপিটি পেয়েছি আমি, এটি আমি অতি দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দিব। আমাদের যে সিট বরাদ্দ আছে, এই সিটগুলি আরও বাড়ানো হোক। প্রত্যেকটা যাত্রী আমরা দেখতে পাই, দাবি করে আমাদের কাছে। আমরা সেইভাবে আমাদের কর্তৃপক্ষের কাছে নলেজে দিচ্ছি, ওনারা আগামীতে এগুলি নিয়ে চিন্তাভাবনা করবেন। এদিকে নড়াইল রেল পরিষেবায় যুক্ত হওয়ার পর থেকে বাসে যাত্রী কমে যাওয়ার দাবি পরিবহন সংশ্লিষ্টদের। এ অবস্থায় পদ্মা সেতু ও কালনা সেতু সহ সড়কের বিভিন্ন স্থানে 30% টোল কমানোর দাবি তাদের। এখন তো ব্যবসার আগের মতো নাই, অনেক কম। টোল খরচা দিয়ে প্রায় 20,000 টাকা খরচ যায়। সে যাত্রী অনেক সময় কম থাকলে আমরা শ্রমিকরা বেতন ভাতা নিতে পারি না। সরকার একটু কম করে দিত, মনে করেন যাইতে যাত্রী হোক আর না হোক আপনার 2000 টাকা টোল দিতে হয়। বাসের যাত্রী উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে, যার কারণের জন্যে আমাদের ব্যবসা টিকে রাখা, গাড়ি মেনটেন করা এবং অনেক সময় স্টাফদের বেতন দেওয়াটাও অনেক সময় মালিকদের জন্য কষ্টকর। বেনাপোল স্থলবন্দর, বাণিজ্যিক শহর নোয়াপাড়া ও শিল্পাঞ্চল খুলনা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চল ও ভারতের পশ্চিমবঙ্গে যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভাঙ্গা নড়াইল যশোর রেলপথ। এখন নড়াইল।
টাঙ্গাইলে লৌহজং নদীর ওপর প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুর সংযোগ সড়ক না থাকায় ভোগান্তিতে অন্তত ৩০,০০০ মানুষ। তাদের অভিযোগ, কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা আর ঠিকাদারের গাফিলতিতেই ভোগান্তি পৌঁছেছে চরমে। এলজিইডিকে বারবার সংযোগ সড়ক নির্মাণের কথা বলেও কোনো সুরা হয়নি বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। আর এদিকে এলজিইডি কর্তৃপক্ষ বলছে বাজেট না থাকায় হয়নি সংযোগ সড়কটি। বিস্তারিত দেখুন কাউসার আহমেদের প্রতিবেদনে। টাঙ্গাইল সদর উপজেলার বাসাখানপুর, বাসারচর, লাউজানা, বাইমাইল সহ অন্তত ২০ গ্রামের মানুষের জনদুর্ভোগ লাঘবে উপজেলা পরিষদের অর্থায়নে ৮৭,৯১,০০০ টাকা ব্যয়ে লৌহজং নদীর ওপর ৪০ মিটার সেতুর দরপত্র আহ্বান করা হয়। মেসার্স প্রত্যুষ বিল্ডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান সেতু নির্মাণ করলেও এর সংযোগ সড়ক না থাকায় কোনো কাজেই আসছে না সেতুটি। এর কারণ হিসেবে এলজিইডির দায়িত্বে অবহেলা ও ঠিকাদারের গাফিলতিকে দায়ী করছেন স্থানীয়রা। রয়েছে সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগও। এ বিষয়ে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের অবগত করেও হয়নি কোনো সুরাহা। একটা মোটরসাইকেল নিয়ে বাইসাইকেল না আসলে চিলাবাড়ি এবং কি নয় কাকমারা যাইতে হয়, ঘুরে আসতে হয়। বেশি ভোগান্তিত হচ্ছে আপনার বাচ্চারা স্কুলে যাইতে পারতেছে না, আসতে পারতেছে না। তারপরে বয়স্ক বৃদ্ধ যারা আছে এরা এখান থেকে উঠতেই পারে না, নামা উঠা খুবই কষ্ট তাদের জন্য। ব্রিজের ওই মাথা আর এই মাথা যদি মাটি ফেলাই দিত তাহলে মুরব্বী মানুষ আছে, ছাত্র আছে, এরা যাতায়াত করতে ভালো হইতো। আমাদের এই ব্রিজ দিয়ে যেতে অনেক অসুবিধা হয়, কারণ ওই সাইডও ভাঙ্গা, এই সাইডও ভাঙ্গা। এই জায়গাতে উঠলাম তো আমরাই উঠতে পারতাছি না, তো অনেক পোলাপানরাও তো উঠতে পারে না। সংযোগ সড়কের ব্যাপারে এলজিইডি ও ইউএনওকে অবগত করেও কোনো লাভ হয়নি বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। তবে জনদুর্ভোগ লাঘবে দ্রুতই কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলেন তিনি। আমরা বলছি যে দ্রুত কাজটা সেরে দিতে, কিন্তু তারা এলজিডি থেকে কাজটা দ্রুত সেরে দিছে না। তার জন্য মানুষ, অনেক লোক চলাফেরা করতে কষ্ট হচ্ছে। এদিকে সচেতন মহলের দাবি, পরিকল্পনাবিহীন উন্নয়ন ও কাজ বরাদ্দে স্বজনপ্রীতির কারণে স্বস্তির পরিবর্তে বেড়েছে দুর্ভোগ। আর ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর দাবি, ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ সম্পন্ন হয়েছে। ব্রিজটা তো নির্মিত হয়েছে অপরিকল্পিতভাবে, মানুষের চলাচলে বিঘ্ন ঘটে, যুবক ছেলেমেয়েরাই সেখানে ভালো করে চলতে পারে না। দুই পাশের রাস্তার সাথে মূল ব্রিজের যে কানেকশনটা, সংযোগটা, এটা সুন্দর হয় নাই। আমাদের ওখানে যে মাটিটা ধরা ছিল তার থেকে আরেকটু বেশি মাটি দিয়ে মনে করেন যে মানুষ যদি চলাফেরা করতে পারে সেটা আমরা করে দিয়েছিলাম। ওর থেকে বেশি মাটি তো মনে করেন যে রাস্তা করার তো আমাদেরই ছিল না, টেন্ডারে ছিল না। এ বিষয়ে এলজিইডি কর্তৃপক্ষ বলছে পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় নির্মাণ হয়নি সংযোগ সড়ক। এটা হয়তো পরিষদে আবার উঠাতে হবে যে ওখানে স্ট্রাকচার আমরা করে দিচ্ছেন, এখন হলো বাকি যে রিমেনিং ওয়ার্কগুলো ওখানে জনগণের দুর্ভোগ লাভের জন্য কিংবা যাতায়াতের জানি স্মুথলি করতে পারে, বাকি যে রিমেনিং কাজগুলো এই অর্থ বছরে নিয়ে ব্রিজটা প্রজেক্টটা ফুলফিল করা যায় কিনা, এটা এই অর্থ বছরে পরিষদের ফান্ড থেকে আমি প্রপোজাল রাখব। দ্রুত সময়ের মধ্যে নির্মাণ হবে সেতুটির সংযোগ সড়ক, লাঘব হবে জনদুর্ভোগ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এখন টাঙ্গাইল। সময় হলো আরও একটা বিরতির, ফিরছি একটু পরেই। আবারও স্বাগত জানাচ্ছি এখন জনপদে। চট্টগ্রামের সীতাকুণ্ডে কিছুদিনের মধ্যেই শুরু হবে বাঁশবাড়িয়া সন্দ্বীপ নৌ রুটে ফেরি চলাচল। সড়ক নির্মাণ, ড্রেজিং, বেড়িবাঁধ সহ এর মধ্যেই সার্বিক নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে ৮০%। সকালে নির্মাণ কাজ পরিদর্শন করেন উপদেষ্টা ফজল কবির। এ সময় তিনি বিআইডব্লিউটিএ, সেনাবাহিনী, নৌবাহিনী, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন। এর মাধ্যমে প্রথমবারের মতো ফেরি যোগাযোগের আওতায় আসবে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা। যোগাযোগের ক্ষেত্রে যা নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করছে এই দ্বীপের বাসিন্দারা। এর মাধ্যমে অবসান হবে ২০ কিলোমিটার সমুদ্র পথ পাড়ি দেওয়ার দুর্ভোগেরও। সন্দ্বীপে প্রবেশ করবে সব ধরনের যানবাহন, স্থানীয় বাণিজ্য এবং অর্থনীতিতে আসবে নতুন গতি। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে আছে এবং বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী।
শরীয়তপুরের পদ্মা নদীর ২০ কিলোমিটার এলাকায় ইলিশের অভয়াশ্রমে চলছে 2 মাসের নিষেধাজ্ঞা। এ বিষয়ে বিস্তারিত জানাতে পদ্মা নদীর সুরেশ্বর এলাকা থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্টগার্ড এবং মৎস্য বিভাগ কি উদ্যোগ নিয়েছে, বিস্তারিত জানাবেন। হ্যাঁ, মৎস্য বিভাগ এবং কোস্টগার্ড, পুলিশ, নৌ পুলিশ, স্থানীয় প্রশাসন তারা কিন্তু অভিযান চালাচ্ছেন। তবে সব মিলিয়ে বলা যায় রওশন, মনে হচ্ছে যেন এই 2 মাসব্যাপী যে অভিযান সেটি অনেকটা লোক দেখানোই। অভিযান যখন পরিচালনা করেন মৎস্য বিভাগ বা প্রশাসন, তখন কিন্তু জেলেরা নদীর তীরে অপেক্ষা করেন এবং তারা চলে গেলেই কিন্তু আবার নদীতে নামছেন। অর্থাৎ রাত এবং দিনভর কিন্তু এই পদ্মা নদীর 20 কিলোমিটার এলাকা জুড়ে জেলে নৌকা থাকে এবং তারা নদীতে জাল ফেলছেন, মাছ ধরছেন। সেই মাছ কিন্তু নদী তীরে যে সুরেশ্বর আড়ত আছে, ভোর থেকেই কিন্তু সেই মাছ নিয়ে আসছেন এবং মাছ তারা বিক্রি করে নদী তীরে অপেক্ষা করছেন। সেই জাল নৌকা ঠিক করছেন, মেরামত করে তারা আবারও কিন্তু নদীতে নামছেন। কিছুক্ষণ আগেও আমার পেছনে কিন্তু পদ্মা নদীতে বেশ কিছু নৌকা ছিল, তারা মাছ ধরতে ছিল। সেই নৌকাগুলো কিন্তু ক্যামেরা দেখেই কিন্তু তারা সটকে পড়েছে এবং বেশ গভীর নদীতে চলে গেছে। আর আমরা কথা বলেছিলাম স্থানীয়দের সাথে, জেলেদের সাথে। জেলেরা বলছেন যে সরকার যে খাদ্য সহায়তা দেওয়ার কথা, সেই 40 কেজি খাদ্য সহায়তা তারা এখনও পর্যন্ত পায়নি। বাধ্য হয়ে তারা নদীতে নামছেন এবং মাছ শিকার করছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা প্রশাসন এবং স্থানীয় নেতৃবৃন্দকেও কিন্তু ম্যানেজ করেই তাদের নামতে হচ্ছে। অর্থাৎ বাড়তি আয়ের জন্য তাদের নদীতে বেশি সময় দিতে হচ্ছে, এমনটা কিন্তু জেলেরা আমাদেরকে জানিয়েছেন। আর শরীয়তপুরের নড়িয়ায় 5 কিলোমিটার এবং ভেদরগঞ্জে 15 কিলোমিটার, এই 20 কিলোমিটার এটা 5ম অভয়াশ্রম বাংলাদেশের এবং এই অভয়াশ্রমে কিন্তু ইলিশ ছাড়াও কিন্তু অন্য যে কোনো ধরনের মাছ এখানে বৃদ্ধি পেতে পারে, বড় হতে পারে, এমনটাই কিন্তু মৎস্য বিভাগ বলছেন। এবং মূলত জাটকা যে হয়েছিল নভেম্বরে, যেই জাটকা নিধন অভিযান, যে মাইলিশ অভিযান চলছিল, সেই অভিযানের ফলে মাইলিশ যেই ডিম ছেড়েছিল সেগুলি এখন জাটকায় পরিণত হয়েছে। সেই জাটকা কিন্তু এখন অনেকটাই বড় হয়েছে এবং এই বড়টা যেন বৃদ্ধি হয়ে পরিণত মাছে পরিণত হতে পারে, সেই জন্যই কিন্তু এই সময়টা অর্থাৎ 2 মাস, 28শে ফেব্রুয়ারি মধ্যরাত থেকে একেবারে এপ্রিলের 30 তারিখ মধ্যরাত পর্যন্ত 2 মাস এই 20 কিলোমিটার এলাকায় কোনো ধরনের জাল ফেলা নিষেধ এবং এই জাল ফেলা আর নিষেধ, মাছ ধরা নিষেধ এবং মাছগুলো বড় হলে স্থানীয় জেলেরা ধরবেন এবং সেগুলো বিক্রি করবেন। মাছের যেই চাহিদা তা পূরণ হবে। জেলা মৎস্য কর্মকর্তা আবুল হোসেন জানিয়েছেন যে এই 2 মাসব্যাপী কিন্তু তারা যে শরীয়তপুরে 33,000 জেলে রয়েছে, তার মধ্যে মূলত 15,000 প্রায় 500 জেলে রয়েছেন যারা সরাসরি ইলিশ মাছ ধরার সাথে জড়িত। সেই তাদেরকে কিন্তু তারা 40 কেজি করে 2 মাস 80 কেজি চাল বিতরণ করবেন। ইতোমধ্যেই কিন্তু সেই চালগুলো ইউনিয়ন পর্যায়ে চলে গেছে। বিতরণ কার্য 2-1 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। বিতরণ কার্য শুরু হলে তারা কিন্তু জেলেরা পাবেন এবং জেলেরা নদীতে নামবেন, এমনটাই কিন্তু মৎস্য বিভাগ বলছেন। কিন্তু আসলে আমরা নদী পথ ঘুরে দেখেছি, নদীতে কিন্তু এই জেলেরা নামছেন, মাছ ধরছেন এবং প্রশাসন একদিক দিয়ে নামছেন, অন্য দিক দিয়ে জেলেরা কিন্তু আবার সেই মাছ শিকার করছেন। জেলেরা বলছেন 50-40 কেজি যেই চালের কথা বলা হচ্ছে সেটা কিন্তু তারা পাচ্ছেন না, অনেক কম চাল তাদেরকে দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে পরিপূর্ণ চাল দেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি চালের সাথে অন্য সহায়তাগুলো না দিলে কিন্তু তাদের এই 2 মাস তাদের সংসার চালানো কিন্তু বেশ দায় হয়ে পড়ছে। সামনে ঈদ অর্থাৎ রমজান চলছে, সামনে ঈদে কিন্তু তাদের একটা বাড়তি চাহিদা থাকে, সেই চাহিদা পূরণ নিয়েও কিন্তু অনেকটা শঙ্কায় রয়েছেন এই অঞ্চলের মৎস্যজীবীরা, বিশেষ করে ইলিশ মাছ শিকারের জেলেরা। তো আসলে 2 মাসব্যাপী অভয়াশ্রমে মাছ শিকার অভিযান চলছে, তবে সেই অভিযান কিন্তু সফল বলা চলছে না। জেলেরা নামছেন, মাছ শিকার করছেন, এমনটাই কিন্তু আমরা দেখছি। রওশন, শরীয়তপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। ফিলগিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আর ফিলগিজার, উষ্ণ পানির পরশ।
রমজান উপলক্ষে বেচাকেনা বেড়েছে ফলের বাজারে, তবে বাড়তি দামের কারণে ক্রেতাদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সিলেট থেকে গোলজার আহমেদ এবং টাঙ্গাইলের ফলপট্টি থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। শুরুতেই গোলজার, আপনার কাছে জানতে চাই যে ফলের দাম বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? আচ্ছা দেখুন, আসলে রোজার মাস আসলেই প্রত্যেকটি জিনিসেরই আসলে দামের একটি প্রভাব থাকে এবং পড়ে স্বাভাবিকভাবেই এটি সিলেটের ফলের বাজারেও কিন্তু প্রভাবিত হচ্ছে। এবং আমরা যতটুকু দেখেছি যে রোজার আগে প্রত্যেকটি ফলের যে দাম ছিল, রোজার আসার সাথে সাথে কিন্তু তার দামটা আরও মিনিমাম কেজি প্রতি 10 থেকে 30 টাকা পর্যায়ে কেজিতে কিন্তু বেড়েছে। এখানে ফল বিক্রেতা যারা আছেন তারা বলছেন যে দেশীয় ফল যেগুলো আছে সেগুলোর দাম মোটামুটি হাতের নাগালের বাইরে এবং তেমন একটা বাড়েনি। বিশেষ করে যদি আনারসের কথা বলা হয় বা কুলবড়ই যেটি আছে, আনারস, কুলবড়ই এবং আরও যে দেশীয় ফল যেগুলো আছে পেয়ারা, পেঁপে, এগুলোর দাম তেমন একটা বাড়েনি। কিন্তু সবচেয়ে বেশি দাম বেড়েছে যেটি হচ্ছে ডালিম, কমলা, তারপরে হচ্ছে আরও যে বিদেশি ফল যেগুলো আছে, খেজুর সহ নানান বিষয়গুলো দাম অতিরিক্ত বেড়েছে। এবং খেজুর যেটা বলা হচ্ছে যে রোজার আগে যেখানে প্রকারভেদে 300 টাকা থেকে 1000 টাকা ছিল, সেটি এখন প্রায় 500 টাকা থেকে 1800 টাকা পর্যন্ত কিন্তু দাম রয়েছে। অর্থাৎ এক এক খেজুরের এক এক দাম। বিদেশি খেজুর যেগুলো আছে সেগুলোর দাম প্রচুর বেড়েছে এবং তারা বলছে যে শুল্ক একটি বড় ব্যাপার। আগে ফল আমদানিতে তাদের যে পরিমাণ খরচ হতো এখন তার চেয়ে বেশি খরচ হয় এবং সেজন্যই মূলত ফলের বাজার দাম বেড়েছে। আর দেশীয় ফলের মধ্যে তরমুজের দাম অস্বাভাবিকভাবে আসলে বাড়ছে। প্রতিটা তরমুজ আসলে বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা করে, যেটির ওজন প্রায় 2 কেজি বা সর্বোচ্চ 1.5 কেজি থেকে 2.5 কেজি পর্যন্ত থাকবে। এবং অন্যান্য ফলের মধ্যে শুধুমাত্র দাম হাতের নাগালের বাইরে বলতে গেলে আনারস, যেখানে হালি প্রতি বিক্রি হচ্ছে 100 টাকা, 120 টাকা এবং 200 টাকা, যদিও এর আগে 70-80 টাকা এরকম ছিল। ক্রেতারা বলছেন যে আসলে নির্দিষ্ট ব্যবসায়ী যারা আছেন তাদের হাতে, অর্থাৎ একটি সিন্ডিকেটের মাধ্যমে যেহেতু ফলের বাজার পরিচালিত হয়, সেক্ষেত্রে দাম আসলে যাই হোক না কেন তারা প্রয়োজনের যেহেতু রয়েছে, প্রয়োজনের তাগিদে তাদেরকে নিতে হয়। একটা বিষয় প্রশাসনের দপ্তর থেকে আমরা যতটুকু জেনেছি যে অন্যান্য বছর আমরা দেখি ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের আসলে একটু তৎপরতা থাকে, এবার তুলনামূলকভাবে কিন্তু সেটি সিলেটের বাজারে পরিলক্ষিত হচ্ছে না এবং খুবই কম। বিশেষ করে কৃষি পণ্য যে সকল দ্রব্য রয়েছে বা ফলের বাজারের যে সকল পণ্য রয়েছে, সেখানে ভোক্তা অধিকারের আসলে বা জেলা প্রশাসনের যে তদারকি সেটি দেখা পড়ছে না। এর জন্য হচ্ছে ব্যবসায়ীরা আসলে তারা যেভাবে নির্ধারণ করেন ফলের বাজার সেভাবেই নির্ধারিত হয়ে থাকে। তো সব মিলিয়ে ক্রেতা বিক্রেতার যোগ অভিযোগের ভিত্তিতে আসলে বাজার পরিচালিত হচ্ছে এবং এভাবেই শুরু থেকে এখন পর্যন্ত সিলেটের যে ফলের বাজার সেটি বেচা কেনা চলছে। রোশন, এই ছিল আমার কাছে সিলেটের ফলের বাজারের সার্বিক তথ্য। কাউসার, এবার আপনার কাছে একটু জানতে চাই যে বাজার নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি কেমন দেখছেন? বাজার নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনী এবং ভোক্তা অধিকারের পক্ষ থেকে এই রমজান মাসে 2বার অভিযান পরিচালনা করা হয়েছে। তারপরেও যে আমাদের টাঙ্গাইলের মধুপুরে যে উৎপাদিত আনারস, সেই আনারসের দাম বেড়েছে প্রতি পিসে 10 থেকে 15 টাকা পর্যন্ত। আর ব্যবসায়ীরা বলছেন যে এই আনারসের দাম বাড়ার কারণেই তারা বলছেন যে যেহেতু চাহিদা বেড়েছে আর এই সামনে যে পার্ক বাজার রয়েছে যেখানে আনারসের আড়ত বলে স্থানীয় ব্যবসায়ীরা, সেই আড়তে আগে এই আনারস কিনতে হলে কোনো খাজনা বা কোনো টাকা দিতে হতো না, এখন প্রতি পিসে 1 টাকা করে খাজনা দিতে হচ্ছে ব্যবসায়ীরা। এছাড়াও বিভিন্ন জায়গায় চাঁদা দিতে হচ্ছে। এই চাঁদা দেওয়ার কারণেই কিন্তু এই আনারসের দাম প্রতি পিসে বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। আর এছাড়াও আঙ্গুরের দাম বেড়েছে প্রতি কেজিতে 40 থেকে 50 টাকা পর্যন্ত। বর্তমান সময়ে টাঙ্গাইলে আঙ্গুর বিক্রি হচ্ছে 350 থেকে শুরু করে 380 টাকা পর্যন্ত, যে সবুজ কালারের আঙ্গুরটি রয়েছে সেটি। আর এছাড়াও কালো আঙ্গুর বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকার মধ্যে। আমি যে বাজারটিতে রয়েছি এটি হচ্ছে টাঙ্গাইল শহরের ফলপট্টি হিসেবে পরিচিত। আজকের এই বাজারে আপেল বিক্রি হচ্ছে 300 থেকে 330 টাকা, মালটা বিক্রি হচ্ছে 280 টাকা, কমলা বিক্রি হচ্ছে 320 টাকা। এছাড়াও ডালিম বিক্রি হচ্ছে 480 থেকে 450 টাকা। খেজুর বিক্রি হচ্ছে 160 টাকা কেজি থেকে শুরু করে 1400 টাকা কেজি পর্যন্ত। পেয়ারা বিক্রি হচ্ছে আকার ও মান বেঁধে 90 থেকে 100 টাকা কেজি দরে। বড়ই বিক্রি হচ্ছে আকার ও মান বেঁধে 80 থেকে 90 টাকা পর্যন্ত। তরমুজ বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন যে এই রমজান মাস ও
শুরুতে এই তরমুজ 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হলো, বর্তমানে তরমুজ বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা দরে। এদিকে ক্রেতারা বলছেন যে রমজান উপলক্ষে দাম কিছুটা বেড়েছে, তবে ব্যবসায়ীরা এটি অস্বীকার করেছেন। তারা বলছেন যে শুধু আঙ্গুর এবং আনারসের দাম বেড়েছে, তাছাড়া আর অন্য কোনো ফলের দাম বাড়েনি। তবে ব্যবসায়ীরা বলছেন যে স্বাভাবিক সময়ে তারা যে পরিমাণ বিক্রি করে থাকেন প্রতিদিন, সেই তুলনায় এই রমজান মাস উপলক্ষে তারা তাদের বিক্রি বেড়েছে। তারা বলছেন যে স্বাভাবিক সময়ে একদিনে তারা 15 থেকে 20 হাজার টাকার বিক্রি করলেও এখন সেটি তারা বিক্রি করতে পারছেন প্রতিদিন প্রায় 20 থেকে 25 হাজার টাকা। এদিকে ভোক্তা অধিকার সাথে আমার কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে তিনি প্রতিটি বাজার ঘুরছেন, দেখছেন এবং কোথাও কোনো অভিযোগ পেলে তিনি কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন। তিনি এই ব্যবস্থা নিতে জেলা প্রশাসন সহ যৌথ বাহিনীর কিন্তু সহযোগিতা নিচ্ছেন বলে জানিয়েছেন এই ভোক্তা অধিকারের যিনি সহকারী পরিচালক রয়েছেন তিনি। এছাড়াও তিনি বলছেন যে যেখানে তিনি অভিযোগ পাচ্ছেন সেখানে তিনি ছুটে যাচ্ছেন। আর এদিকে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে অনেক সময় তরমুজ কিনতে গেলে তরমুজে কেনার পর যখন বাসায় নিয়ে যাওয়া হয় তখন অনেক তরমুজই নষ্ট থাকে। আর এছাড়াও তারা একটা দাবি করেছেন যে টাঙ্গাইলের যে মধুপুরের যে আনারস উৎপাদন হয় সেই আনারস যাতে রাসায়নিক সার এবং বিষমুক্ত যেন পায় সেই বিষয়ে কিন্তু তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। আর এদিকে ক্রেতারা বলছেন যে তারা এই আনারস এবং তরমুজের মতো কিন্তু মালটা এবং কমলার মধ্যে অনেক সময় পচা কমলা পেয়ে থাকেন। তো এই ছিল টাঙ্গাইলের ফলের বাজারের সবশেষ তথ্য। রওশন। ফল বাজার নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে টাঙ্গাইল এবং সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। সময় হলো আরও একটা বিরতির, ফিরছি একটু পরে। আরও একবার স্বাগত জানাচ্ছি এখন জনপদে। মাশরুম চাষ করে সফলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মাগুরার বাবুল আক্তার। প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও গড়ে তুলেছেন কোটি কোটি টাকার সম্পদ। পুরো গ্রাম পরিচিতি পেয়েছে এখন মাশরুম ভিলেজ হিসেবে। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বেশ কয়েকবার জাতীয় সম্মাননাও। বিশ্বজিৎ বাপির পাঠানো তথ্য ও ছবিতে দেখুন বিস্তারিত। মাগুরার বড়ইখড়ি গ্রামের বাবুল আক্তার পরিবারের 9 ভাই বোনের মধ্যে তিনি অষ্টম। একসময় কুড়ের ঘর ও মাত্র 3 শতক জমি ছাড়া সম্বল বলতে কিছুই ছিল না তার। একদিকে দরিদ্রতা, অন্যদিকে প্রতিবন্ধী সন্তান, সব মিলিয়ে দুশ্চিন্তার শেষ ছিল না পরিবারের। তবে প্রতিবন্ধকতাকে জয় করে 17 বছরে পৌঁছেছেন সফলতার চরম শিখরে। গল্পের শুরুটা হয় 2007 সালে। অষ্টম শ্রেণী পাশের পর পড়াশোনা ছেড়ে যশোরের হর্টিকালচার থেকে ট্রেনিং নেন মাশরুম চাষের। এরপর ঘরের বারান্দায় মাত্র 10টি বীজ নিয়ে শুরু করেন মাশরুম চাষ। একই সঙ্গে নিজেকে দক্ষ করে তুলতে প্রশিক্ষণ নেন মাগুরা যুব উন্নয়ন ও সাভার জাতীয় মাশরুম সেন্টার থেকেও। প্রথমে বিভিন্ন হোটেলে মাশরুম বিক্রি করতেন তিনি, পরে স্থানীয় বাজারে রাস্তার ধারে টং পেতে নিজেই শুরু করেন মাশরুমের চপ বিক্রি। আমরা আশা করছি যে আগামীতে মাশরুমের একটি অপার সম্ভাবনা আমরা দেখতেছি। বিশেষ করে কৃষি খাতে এখানে বিনিয়োগ খুব কম লাগে এবং শিক্ষিত, অল্প শিক্ষিত সব শ্রেণীর মানুষ এখানে সম্পৃক্ত হতে। আমরা আশা করি সবার সম্মিলিত প্রচেষ্টায় এই মাশরুম বাংলাদেশে একটি অর্থকারী ফসল হবে এবং অসংখ্য বেকার উদ্যোক্তাদের সফলার একটি সেক্টর তৈরি হবে। 2009 সালের দিকে ব্যবসার টাকা দিয়ে বাণিজ্যিকভাবে শুরু করেন মাশরুম চাষ। 17 বছরের ব্যবধানে বর্তমানে 5 একর জমিতে গড়ে তুলেছেন ড্রিম মাশরুম সেন্টার। এতে বীজ উৎপাদন, পাউডার তৈরি সহ বিভিন্ন ধরনের মাশরুম উৎপাদন করছেন তারা। বিশ্বের দামি মাশরুম উৎপাদন করে বাণিজ্যিকভাবে রপ্তানির আশা তার। এই ড্রিম মাশরুম সেন্টার এবং ড্রিম মাশরুম সেন্টার যে মাশরুম উদ্যোক্তারা রয়েছে তাদের মাধ্যমে আমরা পার ডে 10 টন মাশরুম উৎপাদন করব, যার বাজার মূল্য হবে মিনিমাম প্রায় 20 লক্ষ টাকা। তো আমরা এটাকে একটা সিজন অর্থাৎ 9 মাস যদি এটাকে ধারাবাহিকভাবে আমরা রাখতে পারি তাহলে মিনিমাম 20 থেকে 30 কোটি টাকার মাশরুম এখানে উৎপাদন হবে। তার এই ড্রিম মাশরুম সেন্টারে কর্মসংস্থান হয়েছে প্রায় 3 শতাধিক মানুষের। অল্প পুঁজিতে বেশি লাভের কারণে তার কাছ থেকে মাশরুম বীজ সংগ্রহ করতে বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন চাষিরা। প্রতিদিন এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলের রেস্টুরেন্টে চলে যাচ্ছে প্রায় 3 থেকে 4 টন মাশরুম। এর আগে অনেকগুলো নিছি, নিয়ে ভালো প্রোডাকশন পাইতেছি এবং গ্রিন মোল্ডের সংখ্যা খুবই কম, এজন্য আবার আসছি বেশ কিছু বীজ দেখে শুনে নেওয়ার জন্য। বর্তমান ফার্মের বীজের সংখ্যা প্রায় 20,000। এই 20,000 বীজ আমি বাবুল আক্তার কাছ থেকে সংগ্রহ করেছি।
এর মূল কারণ হচ্ছে এখানে বীজটা সম্পূর্ণ হাইজিন উপায়ে তৈরি করা হয়। নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি নিজ এলাকাকে করেছেন আলোকিত। মাশরুম ভিলেজ হিসেবে নতুন করে পরিচিতি পেয়েছে তার গ্রাম। বাবুলের সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়েছেন গ্রামের প্রায় শতাধিক পরিবার। এখানে যারা নারী আছে তাদেরকে দেখাশোনা করি এবং মাশরুম সম্পর্কে কিছু প্রশিক্ষণ দেই। মাশরুম চাষ তার কাছ থেকেই আমরা শিখি এবং কি তার থেকে বীজ নিই এবং তার ফ্রি প্রশিক্ষণের মাধ্যমে মাশরুম চাষে আমরা উদ্বুদ্ধ হই। মাসে 25,000 টাকা বেতন পাই। আমার ছেলে মেয়ে লেখাপড়া শিখেছি। যেখান থেকে নতুন উদ্যোক্তা বের হচ্ছে এবং তারা আসলে বাজারজাতকরণের ক্ষেত্রে তারা কি কি সুবিধা পেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা চেষ্টা করছি আরো নতুন নতুন উদ্ভাবন নিয়ে আসার জন্য। কৃষি কর্মকর্তারা বলছেন মাশরুম চাষ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের পরামর্শ দেয়া সহ সার্বিক সহযোগিতা দেওয়ার কথা জানান তিনি। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রকল্পের মাধ্যমে তাদেরকে বিভিন্ন সময়ে প্রশিক্ষণ দিচ্ছি, পরামর্শ দিচ্ছি এবং প্রদর্শনীর মাধ্যমে তাদেরকে আরো উদ্বুদ্ধ করতেছি যাতে মাশরুমটাকে আরো বিস্তৃত আকারে করা যায়। এদিকে সেরা উদ্যোক্তা হিসেবে 2018 সালে জাতীয় যুব পদক সহ 2টি সম্মাননা পদক পেয়েছেন বাবুল আক্তার। এখন মাগুরা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব নারী দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকের দিনে আমি শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। বিশেষভাবে শ্রদ্ধা জানাই বীরাঙ্গনা সহ 71-এর সংগ্রামী নারীদের। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের। জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা মিলে যশাগ্য সাধন করেছে, তার সম্মুখ সারির ভূমিকা ছিল এদেশের নারীরা। ফেসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়েছিল আমাদের মেয়েরা। আজকের দিনে স্মরণ করি সেসব শহীদ নারীদের যারা জুলাই গণ অভ্যুত্থানে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। শ্রদ্ধা জানাই জুলাই আহত নারী যোদ্ধাদের। দোয়া করি তারা যেন দ্রুত স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে আসতে পারে। গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে থাকলেও আমাদের সমাজে এখনো অনেক ক্ষেত্রে নারীরা পিছিয়ে আছে। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার সবসময় সচেষ্ট। এই জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ চলমান। দুস্থ মায়েদের আর্থিক সহায়তা প্রদান, নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা, ক্ষুদ্র ঋণ কর্মসূচি, কর্মজীবী নারীদের থাকার হোস্টেল, ডে কেয়ার সেন্টার সুবিধা সহ নানান ধরনের উদ্যোগ অন্তর্বর্তী সরকার দিচ্ছে। নারীর প্রতি সহিংসতা রোধে, নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার। অনেক সময় নারীরা নির্যাতনের শিকার হলেও তারা বুঝতে পারেন না কোথাও অভিযোগ জানাবেন। নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন সেজন্য হটলাইন চালু করা হয়েছে। আইনি সহায়তা প্রদানের জন্য আমরা পারিবারিক সহিংসতা আইন 2010 সাল নাগাদ করার উদ্যোগ নিয়েছি। যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন প্রণয়নের কাজে আমরা হাত দিয়েছি। আমরা একটি নারী বিষয়ক সংস্কার কমিশন করেছি, তারা তাদের সুপারিশগুলো স্বীকৃতি দেবেন। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তার গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ।
আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব। আমাদের দেশের মেয়েরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে তার নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শত বাধা পেরিয়ে দেশের রাজনীতি, অর্থনীতি সহ সার্বিকভাবে দেশকে এগিয়ে নিতে অবদান রাখছে। কয়েকদিন আগে তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশ জুড়ে আয়োজিত তারুণ্যের উৎসব 2025-এ রেকর্ড সংখ্যক নারীরা ক্রিকেট, ফুটবল, কাবাডি, ব্যাডমিন্টন, ভলিবল, বাস্কেটবল ইত্যাদি খেলায় অংশ নিয়েছে। এই উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে 27,40,000 মেয়েরা প্রায় 3,000 খেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে। এদেশের সর্বস্তরের নারী পুরুষ দর্শক সারিতে বসে তাদের উৎসাহ জুগিয়েছে। হাজার হাজার দর্শকের এমন উপস্থিতি প্রমাণ করে যে বাংলাদেশের সমাজে নারীর অধিকার ও অংশগ্রহণ প্রতিষ্ঠা পুরুষদের স্বতঃস্ফূর্ত সমর্থন রয়েছে। নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব। তাছাড়া আমাদের সমাজে এখনো এমন বহু মানুষ আছে যারা নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ানোর বদলে তাদের খাটো করে দেখে, অবজ্ঞার চোখে দেখে। অথচ নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন প্রতিরোধ করতে হলে, বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়তে হলে নারীর পাশে দাঁড়ানোর, তাদেরকে সমর্থন জানানোর কোনো বিকল্প নাই। আমাদের সমাজে নারীকে খাটো করে দেখার এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, তা না হলে আমাদের কোনো ভবিষ্যৎ নাই। আপনারা জানেন, পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন, নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন, একে অন্যের পাশে দাঁড়ান, একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন। বিশ্ব নারী দিবস অনুষ্ঠানে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কথা বলছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।